नमस्कार बंधुरा आज आपनादेर शोनाबो नारायण गंगोपाध्यायेर छोट गल्प दूषर। दुनियार सबचेये ताज्जब चीज बुझेছো? এই শুয়োর। রেল স্টেশনের বাইরে নোংরা এক ফালি মাঠের ভেতরে একটা মাদি শুয়োর কতগুলো ছানাপানা নিয়ে গোঁত গোঁত করছিল। সেই দিকে তাকিয়ে বাঁ চোখটা কুঁচকে আলতোভাবে কথাটা বলেছিল লোকটা। মানুষটাকে দেখলে কেমন যেন গা শিরশির করে, একটু ভক্তি টক্তিও হতে চায়। সাদায় কালোই মাথার চুল, সাদার ভাগটাই বেশি, মোটা মোটা ভুরু দুটোও পাকধরা, তার নিচে একজোড়া জলজলে চোখ, মুখে খানিক অ্যাব্রো থ্যাব্রো সাদা দাড়ি। দেখলেই বোঝা যায় দাড়িটা নিয়মিত রাখে না, খেয়াল মতো কামিয়ে ফেলে মধ্যে মধ্যে। নাকের বাঁ দিকে একটা শুকনো কাটার দাগ, মনে হয় সাঁওতালি তীর কিংবা বল্লমের ঘা লেগেছিল কোনো কালে। প্ল্যাটফর্মের বেঞ্চিতে গা এলিয়ে পায়ের কাছে গামছার পুটলিটা রেখে আধ ঘন্টা লেট লোকাল ট্রেনটার জন্য অপেক্ষা করতে করতে একটু দূরের শুয়োরগুলোকে দেখে বাঁ চোখটা একটু কুঁচকে লোকটা বলছিল, যা বলেছি, দুনিয়ার সবচেয়ে তাজ্জব চিজ হলো এই শুয়োর। পাশে বসে ভক্তিমানের মতো শুনছিল জন দুই চাষি গেরস্ত। কয়েক হাত দূরে সুটকেস পেতে বসে আমিও শুনছিলুম, কারণ আধ ঘন্টা লেট হয়ে যে ট্রেনটা আসছে তাতে আমাকেও যেতে হবে। সামনের ফাঁকা রেলের লাইন, মাথার উপর রাধা চুরোর পাতায় হালকা বাতাসের শব্দ, ওদিকের সাইডিংয়ে খানতিনে কালো কালো পুরনো ওয়াগন, মালগুদামের টিনের চালে চোখ ধাঁধানো খানিক রোদের ঝিলিক, আর থেকে থেকে কাকের ডাক আমার সারা শরীরে একটা ক্লান্ত ঝিমুনি নিয়ে আসছিল। লোকটার ভরাট আর ভাঙা ভাঙা গলার আওয়াজে আমি নড়েচড়ে বসলুম। ভক্তি সত্ত্বেও একজন চাষি অবাক হলো একটু। এত জীব থাকতে শুয়োর সবচেয়ে তাজ্জব হলো কেন? কখনো সুন্দরবনে তল্লাটে যাওয়া হয়েছে? আজ্ঞে না। নদীগুলো যেখানে রাক্ষসী হয়ে সাগরে পড়ে সেই সব মোহনার খবর জানা আছে কিছু? আগে জানবো কি করে, যায়নি তো কখনো। সেই সব নোনা গাঙের ভেতর চর জাগলো, এলোপাতারি গাছগাছলাও গজালো খানিকটা, কিন্তু মানুষ গিয়ে থাকতে পারে না। তার উপর জোয়ারের সময় সব ডুবে যায়, কিলবিল করে সাপ। একটা পানবোরা একবার ঠুকে দিলে তো শিবের অসাধ্যি। আগে সে তো বটেই। তখন সে চরে সবচেয়ে আগে কে যায় বলো দেখিনি? জানি নে, যাই শুয়োর। লোকটা এবার একটু হাসল, কুঁচকে প্রায় বন্ধ হয়ে গেল বাঁ চোখটা। কত্তুকে যাই? অন্য চর থেকে, ডাঙা থেকে। কি করে যাই? কেন, সাঁতরে? ওই গহীন গাং? গহীন গাং বই কি, বাঘের অবধি সাহসে কুলোয় না, কিন্তু যাকে বলে শুয়োরের গোঁ, ওদের সাঁতরাতে দেখেছ কখনো? ঠিক কুকুরের মতো জলের উপর নাকটা তুলে তুরতুর করে পেরিয়ে যায় 2-1 মাইল। তা চরে গিয়ে কী করে শুয়োর? আর একজন চাষি একটা বিড়ি ধরাতে গিয়েও ভুলে গেল, সেখানে তো কচু কন্দ নেই, খায় কি? কেন, কাঁকড়া? কাঁকড়া? এবার দুটি শ্রোতায় চমকালো, এবং সেই সঙ্গে আমিও। বললুম, না, দুনিয়ায় অমন আজব চিজ আর নেই। নোনা জলের এই বড় বড় কাঁকড়া দেখেছো তো? শুয়োর সেগুলো ধরে কর্মর করে চিবিয়ে খায়। শুয়োরে কাঁকড়া খায়? একজন তখনও অবিশ্বাসী। তেমন তেমন হলে বাঘে ধান খায় শোনোনি? তাহলে পেটের চিন্তা নেই? এক্কেবারে না। আর জোয়ারের জল এসে চর ডুবে গেলে কি করে জানো? বুনো গাছ জাপটে ধরে মানুষের মতো সোজা হয়ে জলের উপর নাক ভাসিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। খুবই তাজ্জব বলতে হবে তাহলে। প্রথম চাষিটি একটু হা করে চেয়ে থেকে ব্যাপারটা বুঝে নেবার চেষ্টা করলো। আপনি এত সব জানলেন কি করে? খুলনা জেলার লোক না আমি। এইবার লোকটি বিষণ্ণ হলো একটু। চোখেই তো দেখা এসব, কিন্তু পাকিস্তান হয়েই একটা ছোট নিঃশ্বাস পড়ল। চারিদিকে বানের কথা বলছিলে তোমরা, তাই শুয়োরগুলোকে মনে পড়ছিল আমার। বান বান বান, গ্রাম ডুবছে, শহর ডুবছে, মানুষ ডুবছে, ফসল ডুবছে, যেন রসাতলে যেতে বসেছে গোটা দেশটায়। সেই যন্ত্রণার দুর্ভাবনা সবকটি মুখেই ছড়িয়ে পড়ল। বেলা 11টার সময়ও রাধাচূড়ার হালকা ছায়াটার তলায় যেন এক টুকরো বিষণ্ণ অন্ধকার নামল। মনে হলো গোটা 3-1 নিঃশ্বাস পড়ল একসঙ্গে।
চুপ করে কাটল কয়েক সেকেন্ড। যে চাষিটি তখন থেকে বিড়িটা হাতে নিয়ে বসেছিল সে এবার সেটা এগিয়ে দিলে লোকটির দিকে। আমি দূরের চোখ ধাঁধানো করগেটের টিনের চালাটার দিকে তাকিয়ে থেকেও দেশলাইয়ের আওয়াজ পেলুম। বুঝতে পারলুম ওরা তিনজনেই তিনটে বিড়ি ধরিয়েছে। আমাকে ওরা চোখ দিয়ে দেখেছিল নিশ্চয়ই, কিন্তু মন দিয়ে কেউ দেখছিল না। ওরা দূরের সুন্দরবনে ছিল, নোনা গাঙের দেশে ছিল। ওরা গহীন গাঙে সাঁতার কাটতে দেখেছিল বুনো শুয়োরকে, কর্মর করে এই বড় বড় কাঁকড়া খেতে দেখেছিল। আমি সেখানে কেউ নই, ওসব আমার দেখবার কথা নয়। একটু সময় কেটে গিয়েছিল, তবু ওদের একজন মনে করে আগের কথারই জেট টানল। এইসব সাধারণ মানুষের যেমন করে বলা উচিত তেমনি বোকা বোকা ভঙ্গিতে বললে। তা বটে, শুয়োরের কথা মনে পড়ে যায় বই কি। মানুষ যদি শুয়োর হতো তাহলে অমন করে বানের তুলে তলিয়ে যেত না, না কুচু করে সাঁতরাতে যেখানে হোক পাড়ে দিত। কিংবা যে লোকটাকে দেখলে গাটা একটু শিউরে শিউরে ওঠে, সাধারণ গেয়েও মানুষের কেমন যেন ভক্তি করতে ইচ্ছে যায়। কথা বলতে বলতে যার বাঁ চোখটা কুঁচকে যায় বারবার, একটু মোটা আর ভাঙা যার গলার আওয়াজ, সেই খুলনা জেলার মানুষটা আবার বললে। কিংবা হাতের কাছে দু চারটে বুনো শুয়োর পেলে বেঁচেও যেত কেউ কেউ। বুনো শুয়োর পেলে সে আবার কীরকম কথা? আমিও এটা জিজ্ঞেস করতে পারতুম, কারণ এই সেদিন উত্তর বাংলা বন্যার সময় আমিও তো ছিলুম এক বন্ধুর বাড়িতে। শেষ রাতে জল এলো, হুড়মুড় করে তলিয়ে গেল টিনের ঘর। কে যে কোথায় উদাও হলো আমি জানিও না। লাফিয়ে বেরিয়ে একটা গাছে উঠে পড়েছিলুম। জল নেমে গেলে এক কোমর পলি আর আতঙ্কে জমার মৃত্যুর জগৎ ঠেলে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছি। বন্ধু, তার স্ত্রী, তার ছোট ছোট ছেলে মেয়ের খবর নেবার সময় ছিল না, উপায়ও ছিল না। দিন 7 পরে অনেক কষ্টে নিরাপদ জায়গায় এসে পৌঁছেছি। যাকে সামনে পেয়েছি অনেক রোমহর্ষক কাহিনী শুনিয়েছি তাকে। আমি যদি একটা বুনো শুয়োর হতুম, এর বেশি কি আর করতে পারতুম আমি? লোকগুলোর আলাপ আলোচনায় আমার কেমন একটা অস্বস্তি হলো। একবার ভাবলুম আমার পকেটে ফ্ল্যাশ লার্ভাস বলে যে পেপার ব্যাগটা আছে সেটা বরং পড়ি। ট্রেনের তো এখনও চিহ্নমাত্র দেখা যাচ্ছে না। তবু ওদের কথাবার্তা আমার কানে আসতে লাগলো। আমি ঠিক শুনতে চাইলুম না, তবু শুনে যেতে লাগলুম। করগেটের ট্রেনের চালাটা চোখের সামনে ঝকঝক করে চলল। তারপর সে লোকটার গলা আরও গভীর হতে থাকলো। স্মৃতির ভেতরে ডুবে গিয়ে মানুষ যেমন করে কথা বলে, কখনো স্বপ্ন দেখে, কখনো জাগে, কখনো বাইরেটাকে আবছা করে দেখে, কখনো দেখে না, তেমনি স্পষ্ট অথচ ছায়া ছায়া ভঙ্গিতে ভাঙা মোটা আওয়াজে সে কথা কইতে লাগলো। এখন তার স্বরে জোয়ারে ফেঁপে ওঠা রায়মঙ্গল নদী গম গম করতে লাগলো। নোনা সমুদ্রের হাওয়ায় সুন্দরী হেতাল গোলপাতার মর্মর উঠতে লাগলো। আমি এতক্ষণে কোথাও ছিলুম না। এবার ওই লোক দুটো, রেলের লাইন, রোদ ঝলসানো টিনের চাল, রাধাচূড়ার ছায়া সব মিলিয়ে গেল। চারদিকে অন্ধকারের ভেতরে শুধু স্মৃতি জড়ানো একটা স্বর জেগে রইল, কুয়াশা মাখা আলোকবৃত্তের মতো। দেশ ঘর যখন গেল তখন বউ আর দুটো ছেলে মেয়ে নিয়ে আমি শিয়ালদা স্টেশনে, তারপর ক্যাম্পে। তারও পরে বউটা মরল কলেরায়, ছেলেটা ভিক্ষুকের দলে মিশল, মেয়েটা একটু বড় হয়েছিল। সেটা যে কোন চুলোয় গিয়ে পৌঁছল বোধ করি ভগবানও তা জানে না। তা ভাই ছাড়ান দাও এসব কথা, এগুলো শুনে শুনে তো তোমাদের কান পচে গেছে। মোদ্দা বছর না ঘুরতেই আমি হাত পা ঝেড়ে সাপসুপ হয়ে গেলুম। তখন যেখানে যাই, যেখানেই থাকি, আমার আর কিসের ভাবনা। ঘুরতে ঘুরতে চলে এলুম বাংলাদেশের আরেক মুল্লুকে। কি না করেছি বছর 2 ধরে। সরকার থেকে লোন দিয়েছিল, ব্যবসা করতে গেলুম, 6 মাসও টিকল না। জাত চাষির ছেলে, 7 জন্মে করেছি ওসব, না বুঝি কিছু। অসমের দিকে দল বেঁধে গিয়েছিলুম একবার। পাহাড়ের ঢালে বাস্তু বেঁধে জমিতে চাষ দিয়েছিলুম। বলবো কি ভাই, সোনা ফলেছিল, কিন্তু থাকতে দিলে না। প্রথমে এলো সরকারি নোটিশ, কিন্তু বনবাদার থেকে এত কষ্টে ফসল করেছি, ছেড়ে যাব? তাতে দিলে হাতি লেলিয়ে। ঘরদোর ভেঙে আমাদের বুকের পাজরার সঙ্গে ফসল দলে পিষে উৎখাত করে দিলে।
হারে হারে টের পাইয়ে দিলে এরা পাকিস্তানের চেয়েও সরেস। ওসব কথা থাক দাদা, আমাদের ছোট মুখে মানায় না। কাঁদতে কাঁদতে কে যে কোন দিকে ছটকে পড়লো বলতে পারিনি। আমি অসম ছাড়িয়ে আবার বাংলাদেশে এলুম। পৌঁছেছিলুম একটা ছোট শহরে। জন্মজোর খাটলুম কিছুদিন, কিন্তু চাষির রক্ত যাবে কোথায়? কারো কাঁধে লাঙল দেখলে এক পশলা বৃষ্টির পর কটা লাউ কুমড়ো পালংয়ের পাতা সবুজ হয়ে লক লক করতে দেখলে যেন কান্না উছলে উঠত বুকের ভেতর। সরকার থেকে তখন লোক পাঠাচ্ছিল আন্দামানে জমি টমি দেবে, কিন্তু সেই হাতির পর থেকে আমার ভয় ধরেছিল দাদা। সে তো কালাপানির দেশ, সেখানে আবার কি লেলিয়ে দেবে কে জানে। আমার আর কি আছে, মরি তো এই বাংলাদেশেই মরব। চাষির ছেলে, একটুখানি জমি চাই আমার। 1 বিঘে না হয় 10 কাঠা, 10 কাঠা না জুটলে 5 কাঠা। কিন্তু কে দেবে জমি? কোথায় জমি? এ তো আমাদের দেশ নয় যে বন কেটে আবাদ করব, বাঘ কুমির সাপ তাড়িয়ে মাটির দখল নেব। তবু আবার জমি পেলুম। শহরের বাইরে এক পাহাড়ি নদী, যত বড় নদী চর তার চাইতেও বেশি। এই চরা বোধ হয় সরকারি সম্পত্তি, কিন্তু তাতে এখন কাশ শন আর ইকরার জঙ্গল। আগে বর্ষায় চরাটা তলিয়ে যেত, কিন্তু 10-12 বছর ধরে তার খানেক জায়গা অনেকটা উঁচু হয়ে গেছে, আর ডুবে না। সেখানে ঘাস পাতা পচে বেশ জমি তৈরি হয়ে গেছে। মানুষজন কেউ থাকে না, কার গরজ পড়েছে ওখানে থাকতে? নদীর খেয়া পেরিয়ে রাত বিরেতে যারা চর পেরিয়ে আসে তারা হাওয়ায় ঘাস বনের সাঁয় সাঁয় শব্দ শুনে মনে মনে রাম নাম জপে। তাছাড়া ভয় দেখাবার জন্যে 2-4টে আলেয়া তো আছেই। বিশ্বাস করবে কিনা জানি না, জমির খিদে আমি আর সইতে পারছিলুম না। কিছুতেই থামতে চাইছিল না বুকের কান্না। একটা ধানের চারা দেখলে, 2টো শাকের পাতা দেখলে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার। শেষকালে খেপার মতো আমি ওই চরে গিয়ে উঠলুম। হাতে যে 2-4টে টাকা ছিল তাই দিয়ে দা কিনলুম, কোদাল কিনলুম, খুঁটিনাটি আরও কিছু কিনলুম। আমার জমি আমিই গড়ব, একাই একাই। আমার আর কে আছে? তাছাড়া আর কেই বা আমার সঙ্গে যাবে ওই ভুতুরে চড়াই জমি গড়তে? কোন ফসলটাই বা ফলবে ওখানে? বালি জমি, ধান পাট কী বা হবে? কিন্তু কিছু না হোক, কটা শাক তো তুলতে পারবো। পটল হবে নিশ্চয়ই, 2-4টে ফুটি তরমুজও কি ফলাতে পারবো না? আরও 10 গড় উদ্বাস্তুর সঙ্গে আমারও একটা হোগলার ঝাঁপ ছিল শহরের একটেরেই। সেটা তুলে নিলুম। সবাই অবাক হয়ে বললে, কোথায় চললে? নদীর চড়াই। সেখানে কি? জমি গড়ব। মাথা খারাপ? কি জমি হবে ওই কাঁশ আর শনের জঙ্গলে? জানি নে, চেষ্টা করে দেখব। ঠাট্টা করে কি বিশ্বাস করে বলতে পারিনি। একজন বললে, ওই চড়ায় পেতনি আছে। বললুম, দেশ ছাড়বার পরে মরে তো ভূত হয়ে আছি, পেতনিতে আমার কি করবে? মরুগে, সব কথা বলতে গেলে তো মহাভারত হয়ে যায়। আমি একাই বাস্তু বাঁধলুম নদীর চড়ায়। বয়স অল্প ছিল, কবজিতে জোর ছিল, মাথার ভেতরে খেপামি ধরে গিয়েছিল। লেগে গেলুম জঙ্গল কাটতে। গোটা কতক সাপ খুব মেরে শেষতক বিঘেটাক জমি সাপ হয়ে গেল। তোমরাও তো চাষি, জানোই তো ভাই, মাটিতে মন থাকলে মাটি তোমায় কখনো ঠকায় না, কিছু সে তোমায় দেবেই। শাক সবজি হলো, পটল হলো, ফুটি ধরল বলে। তখন দিনের বেলা যারা চেয়েও দেখত না, আর রাত বিরেতে চড়া পেরিয়ে যাওয়ার সময় রাম নাম করত, তারাই 2-1জন করে দাঁড়িয়ে যেতে লাগলো। বাহ, বেশ পটল হয়েছে তো তোমার। এ মাটিতেও তো শাক টাক হয় দেখছি। 1-8জন বলতো, এই চড়ায় একলাটি থাকো, তোমার ভয় করে না? কিসের ভয়? মানে জনমনুষ্যী নেই, তেনাদের যাওয়া আসা আছে। বলতুম, তেনাদের তো কখনো দেখিনি, যদি আসেনি আলাপ করে নেব। তোমার সাহস আছে, বলতে হবে সে কথা। এখানে এমন একলাটি থাকা। শুধু একজন একবার বলেছিল, পাহাড়ে নদীর চড়ায় ঘর বাঁধলে হে। এইসব নদীকে বিশ্বাস করতে নেই। ইচ্ছে মতো খাত বদলাই, একদিন এসে আবার ঝাঁপিয়ে পড়বে হয়তো। 12 বছর যদি ঝাঁপিয়ে না পড়ে থাকে আর পড়বে না। নদীতে আমার ভয় ছিল না, কিন্তু সত্যি কথা বলতে কি, প্রথম প্রথম রাত্রিগুলোকে তেমন লাগতো না। অন্ধকার থাকলে চারদিকটা কেমন থমথম করত। বাতাসে কাশ শন ইকরার শোঁ শোঁ আওয়াজে কেমন ভুতুরে কান্না শোনা যেত একটা। অনেক দূরে
একটা শ্মশান গাটা, তার চিতার আগুন দেখা যেত। আরও খারাপ লাগতো তখন। অদ্ভুত আওয়াজ করে এক আধটা পোকা ডাকত। অমন শব্দ এর আগে আর কখনো শুনিনি। যেদিন চাঁদ উঠত সেদিন কেমন সাদা সাদা মরা আলোয় ভরে যেত সবটা। মনে হতো সমস্ত চড়াটা জুড়ে চিতার ধোঁয়ার মতো কি যেন জমাট হয়ে আছে। বাদুড়ের ডানার আওয়াজ শুনলে পর্যন্ত কেমন একটা কাঁপুনি জেগে উঠত বুকের ভেতরে। কিন্তু অভ্যেস হয়ে গেল। তারপর এমন হলো যে আঁধার রাতে এই চড়ায় আমি একলা মানুষ বসে আছি। এটা ভাবতেই আমার ভালো লাগতো। ভাবতুম আমি সব পারি, সব বন বাদার কেটে এই ভুতুরে চড়াই সমস্ত জমি উদ্ধার করে আনতে পারি, ফসলে ফসলে ভরে দিতে পারি। এই চর কারও নয়, কেউ এর মালিক নয়। আমি একে দখল করেছি, এ আমার, শুধুই আমার। তখন চাঁদের আলোরও রং বদলাতে লাগলো। চিতার ধোঁয়া নয়, জ্যোৎস্না রাত্রিরে যেন দুধের বান ডেকে যেত। আমি দেখতে পেতুম সেই আলোয় আমার ফসলগুলো শাঁসে আর স্বাদে ভরে উঠেছে। টিপ টিপ করে ঝরা শিশিরে আরও পুরন্ত বারন্ত হয়ে উঠছে কটা বেগুন, কটি ছাঁচি কুমড়ো। আর তখন আমার মনে হতো এখন যদি বউ থাকতো, আমার কটা ছেলে মেয়ে থাকতো,